স্প্ল্যাশ রাঙা সকালে আমাদের দ্বিতীয় ঘন্টার অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন একজনকে যিনি বাংলাদেশের প্রথম এবং একমাত্র ফর্মুলা 4 রেসার মাহফুজুর রহমান তুষার। চলুন দর্শক, আমরা আমাদের অতিথিকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। শুভ সকাল আপনাদেরকেও। কেমন আছেন? জি ভালো। সামনে একটি হেলমেট আছে এবং আপনার যে পরিচয় আমরা দিচ্ছি, নাম বলার আগে একটা গতির ব্যাপার চলে আসে। জি, কি করে হলো এই আগ্রহ, তৈরি কেন হলো? ছোটবেলা থেকে গাড়িটা খুব পছন্দ করি। আর পাগল ছিলেন আর কি? হ্যাঁ, একদম পাগল, যার কারণে অনেকে গাড়ি পাগলা বলেও হয়তো বা ডাকতে পছন্দ করে। আপনাকে বোধহয় আপনার বন্ধুরা একটা জি একটা বিশেষ নামে ডাকে, বলতে সেটা হচ্ছে আবুকার। সেটা মানে তো এটা একটা ছোট্ট হিস্টোরির কারণে চলে আসে এই নামটা। কিরকম? তো এটা ছিল এরকম, আমি যখন আপনারা অলরেডি হয়তো জেনে গেছেন যে আমি মাদ্রাসা স্টুডেন্ট ছিলাম। তো 2004 কিংবা 5-এ যখন আমি তখন হাদিস পড়তেছিলাম, তার সবচেয়ে শ্রেষ্ঠ একজন রাবী হচ্ছে আবু হুরায়রা। তা আমরা এই ঘটনাটা পড়ার সময় এটা জানতে পারলাম যে এই আবু হুরায়রা ব্যক্তিটা অ্যাকচুয়ালি আবু হুরায়রা না, তার আরেকটা নাম ছিল। তো ঘটনাটা হচ্ছে এরকম, এই ব্যক্তিটাকে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ডাক দেওয়ার কারণে সে খুব বিড়াল পছন্দ করতো। ওই লোকটা একদিন মসজিদের ভিতরে ঢুকেই বিড়ালের বাচ্চাটাকে নিয়ে মসজিদে চলে আসছে। তো সবাই বলতেছিল এই লোকটা কি পাগল নাকি, এরকম একটা পশু কিংবা একটা ইকে এইভাবে পবিত্র জায়গায় নিয়ে আসছে। তো রাসূলুল্লাহ তখন কি করলেন, তাকে হে আবু হুরায়রা বলে ডাকলেন, অর্থাৎ বিড়ালের বাবা। তো তখন আমার এক ফ্রেন্ড, ওর নাম হচ্ছে আব্দুল্লাহ রুবায়েত, তো এই একদিন বললো কি যে দোস্ত, এই ব্যক্তি যদি বিড়ালের প্রেমী হয়ে যদি আবু হুরায়রা বলে খ্যাতি লাভ করে, তো তোর নাম তো আবু কার হওয়া উচিত। আমি বললাম এটা কি ধরনের লোক, পাগল বলবে, কারণ একটু খেয়াল করে দেখ যে বিষয়টা কি। আবু কার অর্থাৎ অ্যারাবিক ওয়ার্ড ইংলিশ ওয়ার্ড দুইটা একসাথে, যে গাড়ির বাবা। তা আমি পুরো বিষয়টা একদম ইগনোর করে গেলাম যে এটা কেমন। কিন্তু দেখা যাচ্ছে সেই 2004 থেকে 2013 পর্যন্ত এখনো আমি সব জায়গায় এই নামটাই ইউজ করি। আসলে বন্ধুরা এমন। তো আপনার জীবনের আরো গল্প শুনবো, আপনার কাজের কথা শুনবো, তবে তার আগে অদিতি আপনার সম্পর্কে একটু জানিয়ে দিক দর্শকদের। দর্শক, দ্রুততম গাড়ির প্রতিযোগিতা ফর্মুলা রেসিং, দুঃসাহসিক ও চ্যালেঞ্জিং এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম ও একমাত্র বাংলাদেশী মাহফুজুর রহমান তুষার, যিনি আছেন এখন আমাদের সাথে। সম্প্রতি ফর্মুলা 4 রেসের প্রথম রাউন্ডে ইংল্যান্ড ও ভারতের কার রেসারদের পেছনে ফেলে 10ম হয়ে চমক দেখিয়েছেন। ছোটবেলা থেকেই গাড়ির নেশা, সেই নেশা থেকেই গাড়ির ডিজাইন তৈরি আর অটোমোবাইল নিয়ে পড়াশোনা। 2010 সালে মাসিক গো কার্ট প্রতিযোগিতায় অংশ নিয়ে 11 প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় এবং এর পরের বছর স্পিড রেসিং গো কার্ট চ্যাম্পিয়নশিপে 300 প্রতিযোগীর মধ্যে সেরা হন মাহফুজ। 2012 সালে প্রথম বাংলাদেশী হিসেবে ফর্মুলা কার রেসিং প্রতিযোগিতায় অংশ নেন। আমরা আপনার সম্পর্কে খুব ছোট্ট করে বললাম, দর্শক যারা এখন টিভির সামনে আছেন তারা বেশ অবাক হয়ে আপনাকে দেখছেন, যেহেতু বাংলাদেশের একমাত্র এবং প্রথম রেসার আপনি। আপনার সম্পর্কে অনেক আগ্রহও রয়েছে তাদের। আমরা প্রথম জীবনের গল্প দিয়ে শুরু করি। রেসিং এর ব্যাপারটাতে নিশ্চয়ই আমরা অটোমেটিক চলে আসবো, যেহেতু ছোটবেলা থেকেই আপনার রেসিং এর প্রতি আগ্রহ। ছোটবেলা কোথায় কেটেছে? ছোটবেলা আমার পুরান ঢাকাতে কেটেছে, স্পেশালি বংশাল, আমাইটোলা, তারা মসজিদ এদিকে। কেমন ছিল তখন পুরান ঢাকা? এখনকার মতো ঠিক না। আমার খুব ফেভারিট একটা প্লেস হচ্ছে আমাইটোলা তারা মসজিদ। এখনো মাঝে মধ্যে সুযোগ পেলে যাই, আর ওখানকার স্মৃতিগুলো এখনো মনে পড়ে। তো গাড়ির প্রতি আগ্রহটা কবে থেকে? তো 2001-2 এর দিকে। তো মাইকেল শুমাখার হচ্ছে ফর্মুলা 1 এর লিজেন্ড, এটা অনেকেই চিনে। তো ওই ব্যক্তিটা 2002-এ সিলভারস্টোন গ্র্যান্ড প্রিক্স নামে একটা খেলাতে সে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন হওয়াতে তার যে প্রাইজ গিভিং সেরেমনিটা, ওটাই আমাকে খুব আকর্ষণীয়, মানে খুবই অ্যাট্রাক্ট করেছিল। এবং এটা হচ্ছে লাইফ, এটা একটা স্টেজ। তো যেহেতু আপনারা অলরেডি জেনে গেছেন মাদ্রাসা, তাও আবার হোস্টেলে, টোটালি একদম অপোজিট ডিরেকশনে, যেদিকে অন্যদিকে কার অন্যদিকে মাদ্রাসা। তো মাদ্রাসা যাওয়ার পরে টোটালি একটু দূরে সরে গেছি, জিনিসটা ভুলে গেছি। পরবর্তীতে দেখা গেছে আমার একটা শখ ছিল বিভিন্ন অটোমোবাইল ম্যাগাজিনগুলো কালেক্ট করা। তো বাংলাদেশে একমাত্র ম্যাগাজিন ছিল তখন ওই মুহূর্তে অটো লাইন। তো ওই অটো লাইনের মাধ্যমে জানতে পারলাম বাংলাদেশে একটা ব্যক্তি, ওনার নাম হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া লিপু। তো উনি বাংলাদেশে একমাত্র ব্যক্তি, সে গাড়ি বানায়, সে নিজে পার্সোনালি গাড়ি বানায়, সেখানকার টেকনোলজি, ডিজাইন, কনসেপ্ট সব ওনার নিজের। তো তখন আমি চিন্তা করলাম এই ব্যক্তি যদি পারে বাংলাদেশে থেকে এইসব করতে, তা আমি এমন কি কম আছে, হয়তো আমি মাদ্রাসা সেক্টরে
হয়তো বা বের হলে আমি পারবো, একটা নিজের প্রতি বিশ্বাস ছিল। আর যদি এটা কাউকে শেয়ার করতাম না, নিজে নিজে বলতাম হ্যাঁ আমি পারবো। তো দেখা যাচ্ছে ছুটি হলে আবার আসতাম, আবার দেখতাম। এবং 2003 এর দিকে আমার ফার্স্ট ড্রাইভিং হয়। আচ্ছা। এবং আমার স্পষ্ট এখনো মনে আছে, তারা মসজিদের সামনে যে জায়গাটা, ওই জায়গাটাতে আমাদের যখন ফ্যামিলি ফার্স্ট কার আসে, তো একদিন বাসা থেকে আব্বু বলে কি যে চাবিটা নিয়ে দেখো তো গাড়িটা লক আছে কিনা। তো তখন আমি খুব এক্সাইটেড ছিলাম যে গাড়ির চাবি আমার হাতে, এখন তার কেউ নেই। তো তখন তো ছোট ছিলাম, মেবি তখন বয়স হয়তো 13 হবে। তখনও প্যাডেলের সাথে আমার পাও মানে পা টাচ হতো না, আচ্ছা। ছোট ছিলাম। তো তখন যেটা ঘটলো, গাড়িতে বসে চিন্তা করলাম আর তো কেউ নেই, পুরোটা আমি একা, একটু দেখি কি হয়। তো পয়েন্টে রেখে যখনই কিক দিচ্ছিলাম, গাড়ির ভাইব্রেশনে আমি তাৎক্ষণিক একটু ভয় পেয়ে যাই, কিন্তু এনজয় করেছি যে কেমন জানি, মানে এটাই একটা আলাদা জগৎ যে কিছু একটা করব, পারবো, জাস্ট সময় দরকার। কিন্তু যখনই আবার চলে যাই, ওই যে দুটো অপোজিট ডিরেকশন, মাদ্রাসা গাড়ি, আবার সেটা একটু দূরে সরে যায়, মাথা থেকে চলে যায়, কিন্তু ভুলতে পারতাম না। ওইখানে থেকেও চিন্তা করতাম, ইভেন কি এই যে উপাধিটা শুনলেন আপনার আবুকার, আমি কিন্তু হোস্টেলে অনেক জানেন যে অনেক রেস্ট্রিকশন থাকে, এটা ইউজ করা যাবে না, মোবাইল ইউজ করা যাবে না, গেম প্যাড ইউজ করা যাবে না। তো দেখা যাচ্ছে আমি করতাম কি, পালিয়ে পালিয়ে লুকোচুরিতে কিছু রিমোট কন্ট্রোল কার থাকে, এগুলো আমি নিয়ে যেতাম। যখনই সবাই ঘুমে যেত, করিডোরের উপরে নিজে নিজে রাতেবেলা গাড়ি চালাতাম। তো মাদ্রাসার বারান্দায় করিডোরে যখন রিমোট কন্ট্রোল কার, খেলনা গাড়িগুলো সেগুলো চালাতেন, তখন মনের মধ্যে স্বপ্ন তৈরি হয়। এবং এরপর আপনি এই বিষয়ে পড়াশোনাও যেন করতে পারেন সেই ব্যবস্থাও নেওয়া হয়েছিল। আপনার পড়াশোনার কথা জানতে চাই। পড়াশোনা আমি 2006 এ যখন আমি দাখিল বলে এটাকে, ও লেভেলটা কমপ্লিট করার পরে আমি তখনই, যখন আমি হোস্টেলে ছিলাম, তখনই টার্গেট ছিল যে একবার শুধু এই স্টেজটা পার করি, দেন আমি আমার মতো আমার লাইনটা বেছে নিব। তখন বলে আচ্ছা ঠিক আছে। তো আমি 2007 এর দিকে 6 এই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট নামে যে ইনস্টিটিউট, ওখানে অটোমোবাইল টেকনোলজি আমি পড়াশোনা স্টার্ট করি। তো আমার ডিপ্লোমা অলরেডি কমপ্লিট 2011 এ। তো এটাই আর কি। আপনি ওয়ার্ল্ড সাইবার গেমসে বোধহয় একবার অংশ নিয়েছিলেন, তো সেই অভিজ্ঞতা শুনতে চাই। এইখানে আসার সবচেয়ে বড় অবদান ওই দিনের ঘটনা, ওয়ার্ল্ড সাইবার গেম। আমি যখন হোস্টেলে ছিলাম, যখন আমি নিউজ পেপার জানতে পারলাম যে কম্পিউটার গেম হয়, তখন আমি ভাবতেছিলাম যে আমিও তো কম্পিউটার গেমার, গাড়ি চালাই, NFS চালাই, এটা চালাই, তা আমি কেন পারবো না, আমি কেন যাবো না, এটা জিদ ছিল। তো এত রেস্ট্রিকশনের ভিতরে আমি বের হতে পারতাম না হোস্টেল থেকে। তো যখন আমি 2006 এর পরে কিন্তু আমি ফ্রি হয়ে গেছি, অর্থাৎ এখন আমি বাসায় থাকতেছি। তো যখনই জানতে পারলাম 2007 এ আসতেছে, তখন খুব এক্সাইটেড যে এবার তাহলে একটা সুযোগ হলো, তো এবার তো অবশ্যই সুযোগটাকে ইউজ করতে হবে। তো মার্চের দিকে বোধহয় এই কম্পিটিশনটা শুরু হয়। তো আমি খুব এক্সাইটেড মুড নিয়ে আমি গেলাম। তো দেখা যাচ্ছে ফার্স্ট রাউন্ডে আমি আউট হয়ে যাই একদম। তো যেখানে ওইখানে যেটা ঘটছে অ্যাকচুয়ালি, তো ফার্স্ট রাউন্ডে আউট হওয়ার কারণে, ফেল হওয়ার কারণে আমার বাকি যে কম্পিটিটর গুলা, তো সবাই আমার দিকে একদম টার্গেট করে বলতেছিল, আঙ্গুল দেখিয়ে বলতেছিল ফার্স্ট রাউন্ডে বাদ পড়ে গেছে, সবাই হাসতেছে। তো কিভাবে বলবো, ওদের ওই হাসি এবং যে সিচুয়েশন, আমি ওই দিন এতটা লজ্জা পেয়েছিলাম এবং এতটা কষ্ট পেয়েছিলাম। ওরা বোধহয় জানতো না যে ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। তো তখনই আমার একটা জিদ জাগে যে তোরা কম্পিউটার মানে ফেক রেস, ফেক কার খেলে তোরা ফেক চ্যাম্পিয়নশিপ হবি, আমি তুষার তোদেরকে রিয়েল কার, রিয়েল রেস, রিয়েল চ্যাম্পিয়ন হয়ে দিয়ে দেখা দিব। তো ওই জিদটাই থেকে শুরু হয়। ইভেন কি 2007 থেকে 2013 পর্যন্ত প্রয়োজন অপ্রয়োজন আমি অনেক কিছুই ফেলে দিয়েছি, কিন্তু এখনো। দর্শকদের দেখিয়ে দাও দ্বিতীয়। 2007 এর সেই কার্ড আমাদের আজকের এই রেসার, যিনি বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন, তিনি রেখে দিয়েছেন। তবে জেদ তো ভালো, জেদ যদি পজিটিভ মোটিভেশন দেয় আপনাকে, এটা থেকে অদিতি আরেকবার আমরা বুঝলাম যে ফোকাস হলে কোনো কাজে, আপনি যেহেতু সেদিন জেদ করেছিলেন, এই কারণে হয়তো পরবর্তীতে সাফল্য পেয়েছিলেন। আপনি তো 2010 সালে মাসিক গো কার্ট প্রতিযোগিতা এবং 2011তে গো কার্ডের একটা, আমরা যারা রেসিং ওয়ার্ল্ডে পা দেই, আমাদের প্রথম কেজি কিংবা প্লে লেভেলটা হচ্ছে গো কার্ট। প্রথমে হচ্ছে গো কার্ট, তারপর ফর্মুলা 4, তারপর 3, তারপর 2, তারপর 1, এটা হচ্ছে
5 স্টেজে। তো এটা আমি তখনই বিভিন্ন মাধ্যমে আমি জেনে গেলাম আর কি। তো তখন চিন্তা করলাম আমার যেহেতু ড্রিমটা হচ্ছে রেসিং এ এস্টাবলিশ হওয়া, তার মানে গো কার্টটা স্টেজটা আমাকে কমপ্লিট করতে হবে। তো ওই 2010 এর দিকে যখন এটা নিউজ পেপার জানতে পারলাম ফ্যান্টাসি কিংডমের ভিতরে, তো তখন অ্যাটেন্ড করলাম। ওইখানে আমরা 11 জন ছিলাম, 11 জন থেকে আমি থার্ড হই। এবং তার পরবর্তীতে স্পিড রেসিং গো কার্ট নামে একটা কম্পিটিশন হয়। পুরো বাংলাদেশ থেকে 300 মানে কম্পিটিটর ছিল এখানে, 300 জনকে হারিয়ে আমি চ্যাম্পিয়ন হই। তো তখন বিশ্বাসটা একটু বাড়ে, তাহলে ফর্মুলা 4-এ 22 জনকে কেন হারিয়ে আমি মিনিমাম টপ 5-এ থাকতে পারবো না। তো ওই বিশ্বাসটার মাধ্যমে আমার বাবা মা ফ্যামিলি মানে বিষয়টা একটু খেয়াল করলো, নজরে চলে আসলো যে না, ও যেহেতু পারতেছে হয়তো বা পরের স্টেজটাও পারবে। জি, সিরিয়াসলি নিল। এভাবে আস্তে আস্তে আগাতে থাকে। গো কার্টের পর আপনি ফর্মুলা রেসিং এ অংশ নিয়েছেন। ফর্মুলা রেসার হয়ে ওঠার গল্পটা জানতে চাই। একদম ইনিশিয়াল লেভেলে যে গো কার্ট সেগুলোতে অংশগ্রহণ করলেন, ভালো করলেন, এরপর এই যে বিশেষ ধরনের গাড়ি, বিশেষ ধরনের প্রশিক্ষণ, সেগুলোর সুযোগ কিভাবে হলো? প্ল্যান ছিল যে কিভাবে হায়ার লেভেলে যাওয়া যায়, উপর লেভেলে যাওয়া যায়। তো আমি ইন্টারনেটে সার্চ দিলাম। তো এখানে গুগলে মানে এই সার্চে আমাকে শো করতেছিল যে 16 JK টায়ার রেসিং চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়া। তখন আমি বুঝতে পারলাম যে ইন্ডিয়াতে তাহলে বোধহয় এই উপরের যে ক্লাসটা, এই ক্লাসে বোধহয় কম্পিটিশন হয়। তুষার, গুড নিউজ আছে, আগামী মার্চ মাসে 2012-তে একটা কম্পিটিশন হবে, কিন্তু তার আগে তোমাকে একটা তো গত বছর আমি ট্রেনিংটা করি, ওখানে আমরা 11 জন ছিলাম। তো ওই ট্রেনিং এ থেকে কম্পিটিশন না, কিন্তু যে রেজাল্ট অনুযায়ী 11 থেকে আমি ফোর্থ হই। তাহলে 22 জনকে তো মানে 22 জন কম্পিটিটরের সাথে তো অ্যাটলিস্ট মিনিমাম টপ 5-এ আসতে পারবো। তার ফোন আসলো, তুষার সামনে এই দিনে কম্পিটিশন, তুমি আসবা কিনা? তো এখন এমন শুনলাম, শোনার পর ভাবলাম আসলে এটা খুবই এক্সপেন্সিভ। এখন যেটা করা লাগবে স্পন্সর পাওয়া, এটা খুবই টাফ। আমাকে একটা রাউন্ড কমপ্লিট করে, যেখানে গাড়িতে বাংলাদেশের পতাকা থাকবে, আমার নাম থাকবে এবং সবকিছু থাকবে, কিছু ভিডিও ফুটেজ, স্টিল পিকচার সহ যখন আমি এটা দেখাবো, তখন হয়তো বা স্পন্সর আগে আসবে যে হ্যাঁ। তো তখন আমি বললাম যে এখন তাহলে একটাই উপায়। তো ফাইনালি আব্বুর মাধ্যমে ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট করি। যেটা আমি বাংলাদেশে এক্সপ্লেন করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সেখানে ইন্ডিয়া এক বাক্যে একটা কথা দিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছে যে তুষার কি। সেটা ছিল এরকম, 17 জুলাই এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড গেল। এই যেদিন আমি ফার্স্ট রেসিং এ একদম প্রফেশনাল রেসার হিসেবে ফার্স্ট চ্যাম্পিয়নশিপে নামি, তো ওখানে প্রতিটা ড্রাইভারের ডিটেলস মাইকে বলতেছিল যে কার নাম্বার এই হচ্ছে নাম, এই তার ন্যাশনালিটি, এটা। তো যখন আমার লাইনে চলে আসলো, মানে আমার গাড়ির নাম হচ্ছে 143। আচ্ছা, এটা খুবই স্পেশাল একটা নাম্বার। তো বলতেছিল যে টুডে উই হ্যাভ এ স্পেশাল পার্টিসিপেটর, হি ইজ ফ্রম বাংলাদেশ, হিজ নেম ইজ তুষার, ভেরি ইয়াং ম্যান, and the most important thing about him is he's a বাংলাদেশি নারায়ণ কার্তিকিয়ান। এই একটা কথাতে সবার নজর, সবার ফোকাস একদিকে। সে তো ভারতের ব্যক্তি। নারায়ণ কার্তিকিয়ানটা কে? এখন থেকে 25 বছর আগে এই নারায়ণ কার্তিকিয়ান যে ব্যক্তিটা, এই ব্যক্তিটা এই উপমহাদেশের রেসিংটা নিয়ে আসে। এই এক ব্যক্তির হাত ধরে পাকিস্তান, শ্রীলঙ্কাতেও অলরেডি এক নারায়ণ কার্তিকিয়ান হাত ধরে। তার ঠিক পরের দিনই ওনার সাথে আমার দেখা করার সুযোগ হয়েছে। তো সবাই বলতেছিল যে তুমি কি নারায়ণ সাথে দেখা করছো, যে ও বাংলাদেশি নারায়ণ, যে বলে তুমি তুষার না, তোমার গাড়ি নাম্বার 143। 143 কেন স্পেশাল আমাদের দর্শকদেরকে বলেন। অ্যাকচুয়ালি আমি যে মাদ্রাসা পড়তাম ওটা হচ্ছে ক্যাডেট মাদ্রাসা। তো ওইখানে একটা সিস্টেম ছিল যে প্রতিটা ব্যক্তির নামের সাথে একটা কোড দেওয়া হয়েছিল। তো এই মাদ্রাসা ফার্স্ট ক্রিয়েট হয়েছে 2000-এ। 2000 থেকে 2013 পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো স্টুডেন্ট আছে প্রত্যেকের একটা কোড দেওয়া, 1 থেকে শুরু হয়েছে। তা আমি 143তম স্টুডেন্ট ওই মাদ্রাসার। তো ওই সেই 2000-এ পাওয়া নাম্বারটা আমি এখনো সব জায়গায় ইউজ করি, যেমনটা আবুকার 2004-এ পাওয়া, ওখান থেকে। আমরা আরো গল্প শুনবো রেসিং এর, ঝটপট একদম রেসের গাড়ির মতো আমরা একটা ব্রেকে চলে যাই, তারপর তাড়াতাড়ি চলে আসবো। আপনার পুরো খেলা এবং আপনার সবকিছু তো একটি কোম্পানি পৃষ্ঠপোষকতা করছে, যেটা পেতে অনেক কষ্ট করতে হয়েছে। শেষ পর্যন্ত পেয়েছিল। শেষ পর্যন্ত পেয়েছি, অলরেডি দেখতে পাচ্ছেন শাহ সিমেন্ট। শেষ মুহূর্তে শাহ সিমেন্টই আগে আসলো। সত্যি আমার পাশে আসা দেওয়ার জন্য শাহ সিমেন্টকে অসংখ্য ধন্যবাদ। তো কখনো কি কোনো দুর্ঘটনার মুখোমুখি হননি? মোটর স্পোর্টসে অ্যাক্সিডেন্ট কিংবা দুর্ঘটনা এটা খুবই একটা কমন ব্যাপার। এর জন্য মেন্টালি প্রিপারেশন রাখতে হয়। এই ধরনের অ্যাক্সিডেন্ট আমার লাইফে
ছোটখাটো কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে। তো মায়ের মন তখন কি বলে? মা কি নিষেধ করে মায়ের না? মন, তার দোয়া আছে বলে কিন্তু এত কিছুর ভিতর থেকেও এত রিস্কি খেলা খেলেও কিন্তু আমি সুস্থভাবে এখনো আছি। সে কি থাকবে। আপনাকে সবসময় সহযোগিতা করে যাচ্ছে? সব সময় প্রতিটা মুহূর্তে আমার বাবা যখনই বলেন না, সেইখানে আমার মা এসে বলে কি আপনি দিবেন না কেন, ও চাচ্ছে আপনি কেন দিবেন না। তো আপনি যে মাদ্রাসাতে ছিলেন সেই বন্ধুরা নিশ্চয়ই এখন জানে যে আপনি জি। এখন বেশ সফল একজন রেসার, তাদের প্রতিক্রিয়া কি? সবার মেন্টালিটি এক ধরনের না। তো এইসব দেশে এইসব কিভাবে সম্ভব, কিভাবে হবে, কোথায় রেসিং, কোথায় মাইকেল শুমাকার। কিন্তু আমার টার্গেট একটাই ছিল যে না বলতে কোনো কথা নেই, অসম্ভবকে চাইলে সম্ভব হ্যাঁ করা। না না ওইসব ডায়লগের দিকে যাব না। আমার ব্যক্তিগত দিক থেকে, পার্সোনাল দিক থেকে বলতে কোনো শব্দ নেই। রেসিং এর জন্য মোটামুটি নিয়মিতই তো প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, আমি ছাড়া বাকি যে কম্পিটিটর ওদের দেশে রেস্ট্রিক্ট থাকার কারণে দেখা যাচ্ছে তারা যখনই চায় তখনই প্র্যাকটিস করতে পারছে, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না। কারণ না দেশে আমাদের গাড়ির রেস ট্র্যাক আছে, না আছে কোনো ফেডারেশন, না আছে কোনো ক্লাব, না আছে কোনো অ্যাসোসিয়েশন। তো দেখা যাচ্ছে আমার এই শুধুমাত্র প্র্যাকটিসের জন্য হলো আমাকে নিজের দেশ ছেড়ে আরেক দেশে যে প্র্যাকটিস করতে হচ্ছে। দেশে রেসিং ট্র্যাক প্রতিষ্ঠার জন্য আপনি কাজ করছেন, যে এই সমস্যাটার কথা আপনি বললেন, তো এই জন্য কি কোনো প্রতিষ্ঠানের সহযোগিতা পেয়েছেন? এখনো পাইনি, কারণ যতক্ষণ না পর্যন্ত এই 2013 যে রাউন্ডটা এটা কমপ্লিট না হচ্ছে আমি ওইদিকে মনোযোগ দিতে পারছি না। তো আপনার জাস্ট নেক্সট রেস কবে? নেক্সট হচ্ছে অক্টোবরের 17 অক্টোবর। আচ্ছা, সেটার জন্য প্রস্তুতি কেমন? সেটার জন্য প্রস্তুতি, মেন্টালি প্রিপারেশন রেডি, ফিজিক্যালি প্রিপারেশন রেডি, এখন শুধু মাঠে নামাটা বাকি। আমার মনে বাংলাদেশ থেকে আপনি একমাত্র রেসার এখন পর্যন্ত। আপনার কি মনে হয় না যে যদি রেসার আরো বাড়ে বাংলাদেশে, কার রেসিং ব্যাপারটা যদি জনপ্রিয় হয়ে যায়, তাহলে হয়তো এই যে ফেডারেশন তৈরি, রেসিং ট্র্যাক, এই ব্যাপারগুলো আরো ত্বরান্বিত হবে। তো দেশে রেসার তৈরির ব্যাপারে কি কোনো উদ্যোগ নিতে চান? অবশ্যই, এটা তো থাকবে। ব্যক্তিগতভাবে আর যতটুকু করলাম ব্যক্তিগতভাবে করলাম, এখন যদি আমার পাশে যদি আরো কিছু রেসার, যেমন আমি এখন আমার ফার্স্ট টার্গেট হচ্ছে ফর্মুলা 1-এ তো অবশ্যই যাওয়া, ওই টাইটেলটা নেওয়া। তো আর সেকেন্ড টার্গেট হচ্ছে বাংলাদেশ থেকে যে সকল ইয়াং ট্যালেন্ট ড্রাইভার আছে তাদেরকে গো কার্ট থেকে তাদেরকে সামনে নিয়ে আগে করে। তো আমি তো আর একা আগানো সম্ভব না। আপনার পুরো জীবনময় হচ্ছে রেসিংকে ঘিরে আপনার জীবন। তো রেসিং বাদে আপনার অন্য কোনো বিষয়ের আর্টটার প্রতি আমার একটা অ্যাট্রাকশন আঁকি করে দেন এটাকে আমি আবার মডেল তৈরি করতাম, ওখান থেকেই ঘুরে ফিরে আবার হ্যাঁ, গাড়ি। সেটাই। রেসারদের একটা স্টাইলিং এর ব্যাপার থাকে, ফ্যাশন সেন্স বেশ ভালো থাকে, লেদার জ্যাকেট ট্যাকেট পরে থাকে। না না আপনার সেই ব্যাপারে আগ্রহ কেমন? না, ওইদিকে আমার কোনো ফোকাস নেই। এবং আমাদের নিশ্চয়ই শুভকামনা থাকবে, এবং আমরা ভীষণ মনে প্রাণেও চাইবো আমাদের দর্শকরা আজকে যারা জানলেন হয়তো প্রথমবারের মতো যে বাংলাদেশে একজন রেসার রয়েছেন যিনি আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে খেলছেন, বাংলাদেশের নামকে উজ্জ্বল করার চেষ্টা করে যাচ্ছেন, তারাও নিশ্চয়ই মন থেকে প্রার্থনা করবেন যে আপনি জিতবেন, আমাদের জাতীয় সঙ্গীত বাজবে, আমাদের জাতীয় পতাকা আবারও উঁচু হবে। এবং স্পন্সরের ব্যাপারটাও যে আমরা যেরকম টিভিতে দেখি রেসারদের সারা শরীরে, হেলমেটে, গাড়িতে প্রচুর স্টিকার, একসময় নিশ্চয়ই আপনারও সেরকম অনেক স্টিকার থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি রাঙা সকালে এলেন, আমাদের তো খুব ভালো লেগেছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর দর্শক, আমরা চমৎকার একটি ঘন্টা সময় কাটলাম ফর্মুলা রেসার মাহফুজুর রহমান তুষারের সাথে। একটা কথা আছে না যে মানুষ নাকি তার স্বপ্নের সমান বড়, তো মাহফুজুর রহমান তুষারকে দেখে আমরা কিন্তু সেই অনুপ্রেরণাটাই পাই যেন স্বপ্ন দেখতে পারি এবং স্বপ্ন দেখে এগিয়ে গেলে সত্যি লক্ষ্যে পৌঁছানো সম্ভব।